গল্প দুটি হৃদয়ের পুনর্মিলন। লেখায় জিসানা ইয়াসমিন। পরন্ত বিকেল ব্যস্ত প্রকৃতির এক শান্ত ও স্নিগ্ধ অবয়ব বয়ে নিয়ে আসে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে রোদকে করে তোলে মোলায়েম। গোধূলির মায়াবী আভায় আকাশ ভিন্ন ভিন্ন রঙে সেজে ওঠে, কোথাও একটু হলুদ, কমলা, আবার কোথাও একটু গোলাপি আভায়। হালকা শীতল বাতাস এক দয়ালু হাতের মতো আলতো করে ছুঁয়ে দেয় চারপাশ। এ সময় পার্কে মানুষের আনাগোনা বাড়ে। পার্কের লাল ইটের পথ ধরে হেঁটে চলেছে একের পর এক কপতি, কেউ বা হাতে হাত রেখে, কেউ পাশাপাশি নিঃশব্দে। কেউ আবার বেঞ্চে বসে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে জুড়েছে সুখ দুঃখের গল্প। একপাশে একদল ছেলে মেয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একটু দূরে নির্জন বেঞ্চে বসে এক একাকী মানব উদাস ভাবে ডুবে আছে আপন ভাবনায়। আপনার বিয়ে ঠিক হয়েছে মুগ্ধ ভাই? চিরচেনা কাঙ্ক্ষিত কণ্ঠস্বর থেকে এরকম অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে চমকে পিছন ফিরে তাকালো এতক্ষণ আপন ভাবনায় ডুবে থাকা মানবটি। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে পাল্টা প্রশ্ন করলো, তোকে এসব কে বললো? আগে আমার কথার উত্তর দিন, সত্যিই কি আপনার বিয়ে ঠিক হয়েছে? উত্তরের আশায় উৎসুক নয়নে চেয়ে আগন্তুক মানবী। মুগ্ধ নির্লিপ্ততা ভাবে ভরার গলায় ছোট্ট করে বলল, আশানুরূপ উত্তর না পেয়ে তৎক্ষণাৎ সম্মুখে থাকা মানবীর চেহারায় কৃষ্ণকায় আধার নেমে এলো। অক্ষিকোটর ভরে উঠল নোনা জলে, ছুটে গিয়ে আছড়ে পড়ল প্রেমিক পুরুষের বক্ষ দেশে, দুহাতে চাপটে ধরে হুহু করে কেঁদে উঠল। কিন্তু তার প্রেমিক পুরুষ, সে ভাবলেশহীন, আগলে নিল না, আবার সরিয়ে দিল না। কেন এমন করছেন মুগ্ধ ভাই? আমি কি কোনো ভুল করেছি? তাহলে আমাকে শাস্তি দিন, তবুও আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে বড্ড ভালোবাসি মুগ্ধ ভাই, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি তো কথা দিয়েছিলেন সারা জীবন আমার সাথে থাকবেন, তাহলে আজ কেন কথা ভাঙছেন? আপনাকে ছেড়ে থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। ও মুগ্ধ ভাই, দয়া করে আমার প্রতি এত নিষ্ঠুর হবেন না। কাতর কণ্ঠে আহাজারি করে। কিন্তু তার এই আকুলতা কঠিন মানবটির পাথরের ন্যায় হৃদয়কে স্পর্শ করতে অক্ষম হলো বোধ হয় সে নির্বিকার। কিছু সময় নীরবতার পর মুগ্ধ ধীর স্বরে বলল, তুলু, শান্ত হ। আমি তোকে সব বলবো। কিন্তু তার আগে তুই কথা দে আমার একটা কথা রাখবি, আমি তোর পাশে থাকি বা না থাকি তুই কখনোই নিজের কোনো ক্ষতি করবি না। এরকম কথা শুনে অজানা আশঙ্কায় তুলির বক্ষস্থল কেঁপে উঠল, হাতের বাঁধন কিছুটা হালকা হয়। মাথা উঁচু করে মুগ্ধর মুখভঙ্গি পর্যবেক্ষণ করল, কিন্তু বরাবরের ন্যায় তার মনোভাব অনুধাবন করতে ব্যর্থ হল। পুনরায় হাতের বাঁধন দৃঢ় করে মাথা এলিয়ে দিল। তুলির মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু ও জানে এখন কিছু জিজ্ঞেস করলে হিতে বিপরীত হতে পারে, তাই মনের কথা মনে চেপে রাখে। ধীর কণ্ঠে উচ্চারণ করল, ও। কয়েক সেকেন্ড নীরবে অতিবাহিত হয়। আমি তোকে কখনোই ভালোবাসিনি তুলু, সবকিছু নিছকই অভিনয় ছিল। মুহূর্তের মধ্যে তুলির অন্তঃস্থলে বিস্ফোরণ ঘটে গেল, ছিটকে সরে গেল মুগ্ধর থেকে, অশ্রুসিক্ত নয়নে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করলো ওর মুখাবয়বে। মুগ্ধ ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছেন? তুলির কণ্ঠনালীতে শব্দরা দলা পাকিয়ে যাচ্ছে, অতি কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, আপনি মজা করছেন তাই না? দয়া করে এমন মজা করবেন না। আমার বুকে ব্যথা হয়, দম বন্ধ হয়ে আসে। কি নিঃসংকোচ সরল স্বীকারোক্তি। আমি মজা করছি না, এটাই সত্যি। তোর মনে আছে ভার্সিটির নবীন বরণের দিন মাঠে তোর সাথে আমার ধাক্কা লেগেছিল? সেদিন দোতলায় আমার কয়েকটা বন্ধুর সঙ্গে বখাটে মিলন আর তার দলের ঝামেলা বেঁধেছিল। আমি ওদের কল পেয়ে ছুটে যাচ্ছিলাম, আর তখনই ভুলবশত দুর্ঘটনাটা ঘটে। কিন্তু তুই আমার কোনো কথা না শুনেই সকলের সামনে চড় মেরে অপমান করলি, মিথ্যা অপবাদ দিলি, আমি নাকি মেয়ে দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই তোকে ছুঁয়ে দেওয়ার জন্য তোকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। সেদিন জীবনে প্রথমবার কেউ আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিল, তাও বিনা অপরাধে। মিলনের একটা বন্ধু ভিডিও করে পুরো ভার্সিটিতে ছড়িয়ে দিয়েছিল। সেদিনই ঠিক করেছিলাম তোকে এর জন্য কঠিন শাস্তি দেব। কাউকে গভীরভাবে ভেঙে দেওয়ার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো ভালোবাসা,
ভালোবাসা যেমন একটা মানুষকে সুন্দরভাবে গড়ে দিতে পারে, তেমনি নির্মমভাবে ভেঙে দিতে পারে। তাই তোকে শাস্তি দেওয়ার জন্য আমি এই অস্ত্রটাকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কথাগুলো ধারালো ছুরির ন্যায় ছিন্ন ভিন্ন করে দিল তুলির তনুমন। ও নিজেকে আর ধরে রাখতে পারল না, ধপ করে মাটিতে বসে ডুকরে কেঁদে উঠল। মনে পড়ে গেল সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। আজকে তুলিদের ভার্সিটিতে নবীন বরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। তুলি আর ওর বেস্ট ফ্রেন্ড পূর্ণা দুজনেই আজকে হালকা আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ির সাথে মানানসই জুয়েলারি, ঠোঁটে ডিপ পিঙ্ক লিপস্টিক, মুখে হালকা মেকআপ আর খোলা চুলে তুলিকে অসম্ভব সুন্দরী লাগছে। পূর্ণা কিছুক্ষণ আগে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেটের ওদিকে গেছে, তাই তুলি একা হাঁটতে লাগলো ভার্সিটির মাঠে। তখনই আচমকা কোনো এক পুরুষালী বক্ষের সাথে ধাক্কা খেল। ও পড়ে যেত নিলেই অপরিচিত যুবকটি ওর কোমর পেঁচিয়ে ধরে, নিজের উন্মুক্ত উদরে তার হাতের স্পর্শ পেল তুলি। পরক্ষণেই যুবকটি ওকে নিয়েই পড়ে গেল মাটিতে, যুবকটি পড়ল ওর গায়ের উপর। ঘটনার আকস্মিকতায় দুজনেই হতভম্ব হয়ে গেল। যুবকটির হাত তখনও ওর উদর স্পর্শ করে আছে। কয়েক মুহূর্ত পর যুবকটির ঘোর কাটতেই দ্রুত তুলিকে ছেড়ে উঠতে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল ওকে তোলার জন্য। তুলি এবার ভালোভাবে পরখ করে যুবকটিকে। প্রায় 6 ফুট উচ্চতার যুবকটির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কিছুটা গোটানো, ফর্সা লোমশ হাতে কালো ঘড়ি, স্টাইলিশ চুলগুলোর কিছু অংশ হাওয়ায় কপালে নেমে এসেছে, উজ্জ্বল মুখশ্রীতে কালো খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো সানগ্লাসে ঢাকা, এক কথায় বলা যায় দারুণ সুদর্শন পুরুষ। তুলি মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকে, কিন্তু তৎক্ষণাৎ কিছু মনে পড়তেই চোখ মুখ শক্ত করে নিল। চোখে মুগ্ধতার বদলে হানা দিল একরাশ ক্রোধ আর ঘৃণা। ও যুবকটির বাড়িয়ে রাখা হাত উপেক্ষা করে একাই উঠে দাঁড়ালো। যুবকটি তা দেখে হাত গুটিয়ে নেয়। দুঃখিত মিস, আমি খেয়াল করি। আর কিছু বলার আগেই তুলি ওর গালে থাপ্পড় বসিয়ে দিল, ঠাসস। আশেপাশের সকলের চোখ বিস্ময়ে ছানাবড়া, কিন্তু যুবকটি স্থির, মুখভঙ্গি দেখে তার মনোভাব আন্দাজ করা গেল না। তুলি চিৎকার করে বলল, একদম মিথ্যা বলবেন না, আপনি ইচ্ছে করেই গায়ে পড়েছেন। মেয়ে দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছা করে, তাই না? চরিত্রহীন পুরুষ। তারপর যুবকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে হেঁটে চলে গেল গেটের দিকে। যুবকটি তখনও স্থির। পূর্ণাকে না নিয়ে তুলি একাই হোস্টেলে ফিরে এসেছে। কিছুক্ষণ পরে পূর্ণাও আসলো, মূলত সে তুলির পরপরই বেরিয়ে পড়েছিল। পূর্ণা ঘরে ঢুকেই ভীত কণ্ঠে মৃদু চিৎকার করে বলল, কি করলি এটা তুই? তুই ওনার কথা না শুনেই কেন ওনাকে থাপ্পড় দিলি, অপমান করলি? তুলি বিরক্ত কণ্ঠে বলল, তাহলে কি ওনাকে মালা দিয়ে বরণ করতাম? উনি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিলেন, আবার গায়ের উপরও পড়লেন। পূর্ণা বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোর এই স্বভাবটা বড্ড খারাপ। কোনো কিছু যাচাই না করেই ভুল ভালো কাজ করে বসিস। আমি যখন ভিতরে আসছিলাম তখন মুগ্ধ ভাই ফোনে কথা বলছিলেন, যতটুকু বুঝেছিলাম দোতলায় কোনো একটা ঝামেলা বেঁধেছে। উনি ফোন রেখেই ভিতরে ছুটে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তোর সাথে ওনার ধাক্কা লাগে। তুই পড়ে যেতে নিলে উনি সেটা আটকাতে তোকে ধরেছিলেন, কিন্তু তখন পাশ দিয়ে অন্য একটা ছেলে ছুটে যাওয়ার সময় ওনার গায়ে ধাক্কা লাগে আর উনি তাল সামলাতে না পেরে তোকে নিয়েই পড়ে গেলেন। এবার বল এখানে মুগ্ধ ভাইয়ের দোষটা কোথায়? তারপর একটু থেমে বলল, মুগ্ধ ভাইয়া মেয়েদেরকে অনেক সম্মান করেন, তাই হয়তো ভরা ক্যাম্পাসে তোকে কিছু বলেননি। তবে ওনার এত শান্ত ভাবটা আমাকে খুব ভাবাচ্ছে। উনি তো এত সহজে ছেড়ে দেবার পাত্র নন, এর শোধ উনি নিশ্চয়ই অন্যভাবে তুলবেন। সব শুনে তুলি নিজের ভুল বুঝতে পারল। অনুশোচনা ও অপরাধবোধ ওকে ঘিরে ধরে, সাথে পূর্ণার শেষ কথাগুলো শুনে কিছুটা ভীত হলো। ও মনে মনে ঠিক করলো কালকে ভার্সিটির সকলের সামনে মুগ্ধ ভাইয়ের কাছে ক্ষমা চাইবে। পরের দিনের কথা, তুলি আর পূর্ণা ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই দেখতে পেল একটা গাছের নিচে মুগ্ধ আর ওর বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। তুলি দ্রুত পায়ে সেখানে যায়। ওর বন্ধুরা ওকে দেখে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু মুগ্ধ নির্বিকার, সে আপন মনে ফোন স্ক্রল করছে,
যেন এই মুহূর্তে ফোন স্ক্রল করাটাই ওর প্রধান কাজ, আশেপাশে কি হচ্ছে তা ওর কাছে মূল্যহীন। তুলি নিজ দায়িত্বে আশেপাশে সকলকে ডেকে দৃষ্টি আকর্ষণ করলো, তারপর মুগ্ধর সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইল। মুগ্ধ স্বাভাবিকভাবেই বলল, মানুষ মাত্রই ভুল হয়। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, পরের বার থেকে খেয়াল রাখবে কোনো বিষয়ে না জেনে আগে থেকেই পদক্ষেপ নেবে না। আগে ভালো করে সবকিছু শুনবে, জানবে, তারপর সিদ্ধান্ত নেবে। সেদিনের পর থেকে মুগ্ধর সাথে তুলির বেশ সখ্যতা গড়ে ওঠে, তারপর ধীরে ধীরে ভালো লাগা এবং একসময় তা ভালোবাসায় রূপ নেয়। বর্তমান। তুলু, শান্ত হও। ওঠ এবার, আর কতক্ষণ এভাবে বসে কান্না করবি? মুগ্ধর ডাকে সম্মিত ফিরে তুলি। ও ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে আসলো। এতক্ষণ ভাবনায় মত্ত থাকায় মুগ্ধ কখন ওর সামনে এসে বসেছে ও টের পায়নি। মুগ্ধ ওকে ওঠানোর জন্য ধরতে যেতেই ও অশ্রুভেজা কণ্ঠে চিল্লিয়ে উঠল, একদম স্পর্শ করবেন না আমায়, আমি নিজেই নিজেকে সামলাতে পারবো, কাউকে দরকার নেই আমার। তুলি দুহাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর ধীর পায়ে উঠে দাঁড়ালো মুগ্ধর সম্মুখে, অশ্রুটলমল চোখে দৃষ্টিপাত করে প্রিয় পুরুষের মুখমণ্ডলে। দুর্বোধ্য ক্ষীণ হেসে ভাঙ্গা নির্জীব কণ্ঠে বলল, আপনি আমাকে এভাবে কাঁদিয়ে চলে যাবেন, আমি কোনোদিন ভাবিনি। একটা বছরে একটুও বুঝতে পারলাম না এতটা নিখুঁত অভিনয় কিভাবে করলেন। আপনি জীবনে না এলে জানতেই পারতাম না এত যত্ন করেও কাউকে কষ্ট দেওয়া যায়। একটু থেমে একটা দীর্ঘশ্বাস নিল, তারপর আবার বলা শুরু করলো, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই মুগ্ধ ভাই, বরং আছে একরাশ কৃতজ্ঞতা। আপনার সাথে কাটানো এই 1 বছর আমার জীবনের সেরা সময়। এই 1 বছরে আপনি আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেটা আমার কাছে সেরা প্রাপ্তি, হোক না আপনার কাছে অভিনয়, তবে আমি তো সত্যি ভেবেই গ্রহণ করেছি। এই ভালোবাসা নিয়ে আমি নিঃসন্দেহে একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারবো। জানেন তো রবি ঠাকুরের একটা কথা আছে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও। আমিও আপনাকে মুক্তি দিলাম। যদি কখনো ফিরে আসেন আমি আবার আপনাকে সযত্নে আগলে নেব, আপনার প্রতি আমার ভালোবাসা বিন্দু মাত্র ক্ষয় হবে না। আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি মুগ্ধ ভাই, আপনাকে ঘৃণা করার সাধ্যই আমার নেই। আমি আপনার বিরহে রহিব বিলীন, আপনাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। শেষের বাক্যটি সংগৃহীত সংলাপের সঙ্গে মিলিয়ে তুমি থেকে আপনি করা হয়েছে। একটানা কথাগুলো বলে থামল। নীরবে কিছুক্ষণ গভীরভাবে চেয়ে রইল প্রেমিক পুরুষের পানে, যেন সারা জীবনের মতো দেখার স্বাদ মিটিয়ে নিচ্ছে, হয়তো আর কখনো দেখা হবে না, তাই হৃদয় গেঁথে নিচ্ছে প্রিয় মুখখানি। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিঃশব্দে প্রস্থান করল, একবারও ফিরে তাকালো না। যদি একবার ফিরে তাকাতো তাহলে দেখতে পেত বিধ্বস্ত প্রেমিক পুরুষের একজোড়া অসহায় আঁখি, যেখানে জমে আছে কত শত না বলা কথা, ব্যর্থতার হাহাকার। সেই চোখের ভাষায় স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রিয় মানুষকে আগলে রাখতে না পারার বেদনা, চিরদিনের মতো তাকে হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা। এতক্ষণ নিজেকে শক্ত কলসে আবৃত করে রাখা মানবটি আর নিজেকে ধরে রাখতে পারল না, হাঁটু ভেঙে ওখানেই বসে পড়ল। দূর থেকে অনিল দ্রুত ছুটে এসে দুহাতে আগলে নিল প্রাণপ্রিয় বন্ধুকে, চোখের দিকে তাকাতেই আটকে উঠল রক্ত জবার ন্যায় লাল চোখ। ছেলে বলেই হয়তো সহজে কান্না করতে পারছে না। অনিল জড়িয়ে ধরল বন্ধুকে। ওকে মিথ্যা কেন বললি? পারবি তো ওর চোখে নিজের জন্য ঘৃণা সহ্য করতে? মুগ্ধ ভেজা গলায় বলল, ভাই আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম মাকে আরো বোঝাব, তাই ওকে এখনই বিয়ের বিষয়ে কিছু জানাতে চাইনি, কিন্তু ও কিভাবে জেনে গেল? ও হঠাৎ করে এসব জিজ্ঞাসা করাই আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি ভেবেছিলাম ওকে এই মিথ্যাগুলো বললে ও আমাকে ভুল বুঝে ঘৃণা করবে। এখন কষ্ট পেলেও আমার প্রতি ঘৃণা ওর মনকে ধীরে ধীরে কঠিন করে দেবে। ও আমার জন্য অপেক্ষা না করে নতুন করে জীবন শুরু করতে পারবে। আমি চাইনি ও আমার জন্য অপেক্ষা করুক, আমার ফেরার সম্ভাবনা যে অমাবস্যায় জোছনা। কিন্তু আমার ধারণা ভুল ভাই, ওর ভালোবাসা আমার ভাবনার থেকেও প্রখর। এত কিছু শোনার পরও আমি ওর চোখে আমার জন্য ঘৃণা দেখিনি। ওকে কথা দিয়েছিলাম আর কখনো কাঁদতে দেব না,
ওর জীবনটা সুখে ভরিয়ে দেব, কিন্তু সেই আমি আজকে ওর জীবনটা নরক বানিয়ে দিলাম। আমি আমার কথা রাখতে পারিনি, আমি ব্যর্থ ভাই। আমি ওর এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমি কি করব ভাই, একদিকে জন্মদাত্রীর মা আর একদিকে ভালোবাসা। আমি আর নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মুগ্ধর গলার স্বর ভেঙে আসে। অনিল দীর্ঘশ্বাস ফেলে বলল, শান্ত হ ভাই, নিজেকে দোষারোপ করিস না, তুই পরিস্থিতির শিকার। তুই নিজেও তো কষ্ট পাচ্ছিস। মুগ্ধ নিশ্চুপ। হঠাৎ কিছু মনে পড়তেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ভাই তুই একটু যা, ও এখনো বেশি দূর যায়নি। আমি গেলেও বুঝে যাবে। আচ্ছা আমি যাচ্ছি, হোস্টেল পর্যন্ত যাব, চিন্তা করিস না। কিন্তু তুই একা ফিরতে পারবি? আমাকে নিয়ে ভাবিস না, আমি চলে যাব একা। তুই ওর সাথে যা। আচ্ছা, তুই সাবধানে চলে যাস। অনিল যেতে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলে বিড় বিড় করে বলল, লাভ ইজ লাইক আ ওয়ার দ্যাটস ইজি টু স্টার্ট বাট ভেরি হার্ড টু উইন। সংগৃহীত। সময় যেন অবিরাম বয়ে চলা এক স্রোতস্বিনী নদী, তার স্রোত কোনো কিছুর পরোয়া করে না, বয়ে চলে আপন গতিতে। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু, চেনা মানুষ অচেনা হয়ে পড়ে, আবেগের রং ফিকে হয়ে যায় অভ্যাসের ধুলোয়। যাকে ছাড়া একসময় এক মুহূর্ত অতিবাহিত হতো না, সময়ের পরিবর্তনে সেই মানুষটাকে ছাড়াই কেটে যায় বছরের পর বছর। তুলি আর মুগ্ধর জীবনেও একে অপরকে ছাড়াই অতিবাহিত হয়েছে 5 বছর। হসপিটালের করিডোরে ধীরে পায়ে হেঁটে যাচ্ছে এক তরুণী। তার উদ্বিগ্ন দৃষ্টি হাতে থাকা রিপোর্টে নিবন্ধ, উদ্দেশ্য ঘরে ফেরা। হঠাৎই তার কর্ণকুহরে ভেসে এলো পূর্ব পরিচিত এক বিস্ময় ভরা পুরুষালী কণ্ঠস্বর, তুলি। তার পদযুগল থমকে গেল, পুরনো বিষাদময় স্মৃতিরা হানা দিল মস্তিষ্কে। ঘুরে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করল কণ্ঠের মালিকের উপর, তৎক্ষণাৎ কণ্ঠনালী হতে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, অনিল ভাইয়া। অনিলের দৃষ্টিতে বিস্ময়। তুলি কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি আপনার পরিচিত কেউ অ্যাডমিট আছেন? অনিল একটা দীর্ঘশ্বাস ফেলে মলিন গলায় বলল, মুগ্ধ আজকে সন্ধেবেলার ওর অ্যাক্সিডেন্ট করেছে, একটু আগে ওকে এখানে অ্যাডমিট করা হয়েছে। মুহূর্তের মধ্যে তুলির অন্তঃস্থল কেঁপে উঠল, কয়েক সেকেন্ডের জন্য পুরো দুনিয়া থমকে গেল। গত 5 বছরে অনেকবার জানার ইচ্ছে হয়েছে প্রিয় মানুষটার স্ত্রী, সংসার নিয়ে কেমন আছে, তবে সাহস করে খোঁজ নেওয়া হয়নি। তাই আজ হঠাৎ করেই প্রথমে তার নামটা শুনে মন যতটা খুশি হওয়ার কথা ছিল, তার এই অবস্থার কথা শুনে সেই খুশি কয়েকগুণ বেশি যন্ত্রণার আস্তরণে ঢেকে গেল। কণ্ঠ নালী হতে শব্দ বের হয় না, মনে হচ্ছে কেউ যেন চেপে ধরে রেখেছে। অতি কষ্টে ক্ষীণ স্বরে উচ্চারণ করল, উনি এখন কেমন আছেন? তেমন ভালো না, এখনো জ্ঞান ফেরেনি। তুলির মন বিষাদে ছেয়ে গেল, নেত্রকোণে ভিড় জমালো অশ্রুকণা। একটাবার প্রিয় মানুষটাকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগলো, কিন্তু মুখ ফুটে সে কথা প্রকাশ করতে পারল না। অনিল বোধহয় বুঝলো ওর মনের কথা, তুলি, তুমি কি একবার যেতে পারবে ওকে দেখতে? তুলি নিঃশব্দে সম্মতি জানালো। দুজনে হাঁটা দিল মুগ্ধর কেবিনের দিকে। কেবিনের ভিতর এক পাড়াতেই তুলির সমগ্র কায়া থর থর করে কেঁপে উঠল। অক্ষি কোটরে ভেসে উঠল সামনের বেডে থাকা মুগ্ধর নিস্তেজ দেহখানা, পাশের স্ট্যান্ডে ঝোলানো রক্তের ব্যাগ থেকে শরীরে রক্ত দেওয়া হচ্ছে। চক্ষু হতে গড়িয়ে পড়ল মুক্ত দানার ন্যায় অশ্রুকণা। ও সামনে এগোনোর শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে 2 পা যেন মেঝেতে আটকে গেছে। তুলি নিজেকে সামলে ধীর পায়ে হেঁটে যায় বেডের পাশে, ব্যথাতুর নয়নে মায়াময় দৃষ্টি বোলায় মুগ্ধর বিবর্ণ, মলিন চেহারায়। মাথায় সাদা ব্যান্ডেজের কিছু অংশ রক্তে লাল হয়ে আছে। এক হাতে রক্ত দেওয়ার জন্য ক্যানোলা লাগানো, অপর হাতে ব্যান্ডেজ করা। এতগুলো বছর পর মানুষটাকে এই অবস্থায় দেখে তুলির যেন দম বন্ধ হয়ে আসে, মাথা ঘুরে ওঠে। দেহের ভার সামলাতে বসে পড়ল পাশে থাকা টুলে। তুলির খুব ইচ্ছে করছে মুগ্ধকে একবার ছুঁয়ে দিতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল মানুষটা তো আর তার নেই, তাকে ছুঁয়ে দেওয়ার অধিকার তো সেই 5 বছর আগেই হারিয়েছে।
বুকটা ভার হয়ে আসলো, চক্ষু কার্নিশ পুনরায় ভরে উঠল। স্থির নয়নে চেয়ে রইল প্রিয় পুরুষের অনুজ্জ্বল মুখশ্রী পানে। এভাবে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট অতিবাহিত হয়, হিসাব থাকে না। তারপর ধীরে গতিতে পা বাড়ালো কেবিনের বাইরে। তুলিকে বেরিয়ে আসতে দেখে অনিল বসা থেকে উঠে দাঁড়ালো। তুলি তাকে কিছু বলবে, তার আগেই কেউ একজন ছুটে এসে ওকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। করিডোরের বেঞ্চে অনিলের সাথে একজন বয়স্ক ভদ্রলোক এবং একজন মহিলা বসে আছেন। তুলিকে বেরিয়ে আসতে দেখে অনিল উঠে দাঁড়ালো। তুলি তাকে কিছু বলবে, তার আগেই মহিলাটি ছুটে এসে ওকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। মা, তুই আমার মুগ্ধর তুলি। আমার ছেলেটা তোকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। মা রে, আমাকে ক্ষমা করে দিস। আজকে আমার জন্যই তোরা দুজন আলাদা। সবকিছু তুলির মাথার উপর দিয়ে যাচ্ছে। ও হতভম্বের ন্যায় তাকিয়ে রইল মহিলাটির দিকে। অনিল মহিলাটিকে ধরে বেঞ্চে বসালো। তুলিকেও বসতে ইশারা করায় সেও বসলো ওনার পাশে। তিনি তুলির মুখোমুখি হয়ে বসে বললেন, আমি আজ তোকে সব সত্যিটা বলতে চাই মা, একটু আমার কথাগুলো শোন। তুলি নীরব। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, আমি ঠিক করেছিলাম আমার ভাইজি অনুর সাথে মুগ্ধর বিয়ে দেব, কারণ আমার ভাইয়ের সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী অনু। ও মুগ্ধকে আগে থেকেই পছন্দ করত, তাই আমি ভাইকে প্রস্তাব দিলে দুজনেই রাজি হয়ে যায়। কিন্তু মুগ্ধকে যখন এ বিষয়ে জানালাম, ও এক কথায় বলে দেয় তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই ওর বাবাও রাজি হলো না। আমি ওর কাছে তোর ব্যাপারে জানতে চাইলাম। তোর ফটো দেখে আমার পছন্দ হয়েছিল, তবে যখন জানলাম তুই এতিম, আমার মতো পাল্টে গেল। আমি বড়লোক ঘরের মেয়েকে ছেলের বউ বানাতে চেয়েছিলাম সম্পত্তির লোভে। মুগ্ধকে জানিয়ে দিলাম আমি তোকে ছেলের বউ হিসেবে কোনোদিন মানব না, কিন্তু ও ওর সিদ্ধান্তে অটল। অনেক চেষ্টা করেও আমি ওকে রাজি করাতে পারছিলাম না, বরং একদিন ও রাগ করে বাড়ি ছেড়েই চলে গেল। ওর ফোন বন্ধ ছিল, ফলে ও কোথায় আছে, কেমন আছে আমরা কেউই কোনো খোঁজ পাচ্ছিলাম না। সে সময় অতিরিক্ত টেনশনের কারণে আমার হার্ট অ্যাটাক হলো। ও কোনোভাবে সেটা জানতে পেরে ফিরে আসে। ডাক্তার স্ট্রিক্টলি নিষেধ করে দেন যেন আমাকে কোনোরকম মানসিক চাপ না দেওয়া হয়, না হলে বড় কোনো ক্ষতি হতে পারে। কিছুদিনের বিয়ের বিষয়ে কোনো কথা ওঠেনি বাড়িতে। একটানা কথাগুলো বলে তিনি থামলেন। একটা লম্বা শ্বাস নিয়ে পুনরায় বলা শুরু করলেন, হঠাৎ একদিন আমার ভাই কল করে জানালো ওর ব্যবসায়িক কাজে একটু বাইরে যেতে হবে, তাই ওই মাসের মধ্যেই ও মেয়ের বিয়ে দিতে চাই। মুগ্ধকে আমি জানালাম ভাইয়ের কথা, কিন্তু ও পুনরায় না করে দিল। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি অসুস্থ হওয়ার নাটক করলাম। ডাক্তারের নির্দেশ মতো আমার শরীরের কথা ভেবে ওর বাবাও এবার ওকে রাজি হওয়ার জন্য জোর করে, আর আমিও বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করলাম। ও আমাকে খুব ভালোবাসতো। আমার ব্ল্যাকমেইল আর ওর বাবার জোরাজুরির কারণে আর কোনো উপায় না পেয়ে ও রাজি হয়ে গেল। আমি ভাইকে বলেছিলাম দ্রুত বিয়েটা দিতে, অনুষ্ঠান পরে হবে। কিন্তু ভাই তার একমাত্র মেয়ের বিয়ে এরকম ভাবে দিতে রাজি হলো না। তাই ঠিক করা হলো 1 সপ্তাহ পরে এঙ্গেজমেন্ট, আর 15 দিন পরে বিয়ে হবে। সেই দিন রাতেই আমি অনুকে দিয়ে তোকে কল করিয়ে বিয়ের কথাটা জানিয়ে দিয়েছিলাম, যাতে তুই ওকে ভুল বুঝিস আর কোনোভাবে যেন তোদের সম্পর্কটা ভেঙে যায়, কারণ তুই থাকলে মুগ্ধ যে কোনো সময় ওর মতো পাল্টাতে পারে। মনের কোণে জমে থাকা কথাগুলো উজাড় করে দিয়ে তিনি চুপ করে গেলেন। তার চেহারায় স্পষ্ট যন্ত্রণা আর ভয়ের ছাপ ফুটে উঠল, যেন হঠাৎই পূর্বের কোনো দুঃস্বপ্নের কথা মনে পড়ে গেছে। তিনি কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হলেন, এরপর আবার বলতে আরম্ভ করলেন, পরের দিন কি হয়েছিল জানি না, তবে রাত 8টার দিকে অনিল কল করে জানালো মুগ্ধর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসলাম। এসে দেখি আমার ছেলেটা আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে, পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো। তিনি কান্নায় ভেঙে পড়লেন। মুগ্ধর বাবা ওনাকে আগলে নিয়ে শান্ত করার চেষ্টা করলেন। তুলি যেন কোনো ঘোরের মধ্যে হারিয়ে গেছে, ও রোবটের ন্যায় বসে আছে। চক্ষু কোটর হতে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। সকলেই নিশ্চুপ। কয়েক মুহূর্ত পর তিনি কান্না ভেজা কণ্ঠে ধীরভাবে বলতে থাকলেন, 2 দিন পর যখন ও কিছুটা সুস্থ হলো,
অস্থির হয়ে শুধু তোর নাম করতে থাকে। ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। অবশেষে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে শান্ত করা হয়। সেদিন বুঝতে পারলাম আমি মা হয়ে ছেলের কত বড় ক্ষতি করে ফেলেছি। সেদিনই আমি অনিলকে বলে তোর খোঁজ করি, কিন্তু তোর হোস্টেল থেকে জানালো 2 দিন আগেই তুই হোস্টেল ছেড়ে চলে গেছিস। তোকে খুঁজে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি। ও তোকে না পেয়ে একরকম পাগল প্রায় হয়ে গেছিল। সব সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত রাখা হতো। 18 দিন পরে ও মোটামুটি কিছুটা সুস্থ হয়ে উঠলে অনিল ওকে ভালো করে সবটা বোঝালো, তখন ও কিছুটা শান্ত হয়। কিন্তু কিছুতেই আর ওকে ওখানে রাখা গেল না। বাড়ি ফিরে আমার প্রাণবন্ত ছেলেটা কেমন শান্ত হয়ে গেল, আর হাসে না, কারো সাথে কথা বলে না, সারাক্ষণ দরজা বন্ধ করে থাকে। প্রথমে বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পারলাম ও মানসিকভাবে অসুস্থ। বিভিন্ন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে 8 মাস পরে ও সুস্থ হলো। কিন্তু আগের সেই মুগ্ধ সম্পূর্ণ পাল্টে গেল, সবসময় গম্ভীর হয়ে থাকে, দরকার ছাড়া আমাদের কারো সাথে কথা বলে না। ও তোকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু কোথাও তোর কোনো খোঁজ পায়নি। কথাগুলো বলতে বলতে যেন তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তাই এবার মুগ্ধর বাবা কথা বললেন। ওর কোম্পানির একটা প্রজেক্টের জন্য কিছুদিন আগে আমরা এই শহরে, কোনো শহরের নাম মেনশন করলাম না, শিফট করেছি। আজকে সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় সামনে থেকে একটা ট্রাক আসছিল, সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ওর গাড়িকে ধাক্কা দেয়। উনি থামতেই ভদ্রমহিলা তুলির হাত দুটি টেনে নিয়ে নিজের কর্পুটে আবদ্ধ করে অনুনয়ের সুরে বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দে মা, তুই আমার ছেলের জীবনে আবার ফিরে আয়। আমি জানি একমাত্র তুই পারবি ওকে আগের মতো স্বাভাবিক করে তুলতে। তোকে পেলে ও আবার প্রাণবন্ত হয়ে উঠবে। তুলি নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে, তার জন্য মানুষটা এত পাগলামি করেছে, এত কিছু সহ্য করেছে, আর সে কিনা মানুষটাকে ভুল বুঝে একটাবার খোঁজও নেয়নি। অপরাধ বোধে সিক্ত হয়ে উঠল ওর তনুমন। ও কিছু না বলেই ছুটে গেল মুগ্ধর কেবিনে, বেডের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল। মুগ্ধর ব্যান্ডেজ করা হাতে আলতো করে মাথা ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল, সেদিনের মতো করে বলল, কিভাবে এত নিখুঁত অভিনয় করলেন মুগ্ধ ভাই? আপনি সত্যিই অভিনয় সেরা। মাথায় কারো আলতো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল তুলির। ঘুম জড়ানো অক্ষি পল্লব ধীরভাবে মেলে ধরে আশেপাশে তাকালো। আখিদয়ে বিঁধল একজোড়া তৃষ্ণার্ত চোখের নিষ্পলক চাহনি, যা ওর উপরেই নিবন্ধ। তুলি দ্রুত মাথা তুলে ঠিকঠাক হয়ে বসল। কিছু জিজ্ঞাসা করতে উদ্যত হতেই সামনের ব্যক্তিটি ওকে হাতের ইশারায় থামিয়ে দিল। সূর্যের নরম স্নিগ্ধ আলো ধীরে ধীরে রাতের অন্ধকার সরিয়ে দিয়ে সৃষ্টি করেছে এক স্বর্গীয় সৌন্দর্য। পাখিদের মধুর কণ্ঠের কোলাহলে আর একটি নতুন দিনের সূচনা হয়েছে ধরণীতে। মাথায় কারো হাতের আলতো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল তুলির। ঘুম জড়ানো অক্ষি পল্লব ধীরভাবে মেলে ধরে আশেপাশে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টি আটকালো একজোড়া তৃষ্ণার্ত চোখের নিষ্পলক চাহনিতে, যা ওর উপরেই নিবন্ধ। তুলি দ্রুত মাথা তুলে ঠিকঠাক হয়ে বসল। কিছু জিজ্ঞাসা করতে উদ্যত হতেই মুগ্ধ হাতের ইশারায় থামিয়ে দিল, হুশস, দেখতে দে। কি নেশালো সেই কণ্ঠস্বর! কিছু সময়ের জন্য তুলির হৃদস্পন্দন থমকে গেল। ভোর লাগা গভীর সেই দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। তার মনে পড়ে গেল কাল রাতের কথা। রাত তখন ঠিক 12টা, তখনও মুগ্ধর জ্ঞান ফেরেনি। ওর বাবা মা দুজনেই বয়স্ক মানুষ, এমনিতেই অনেক ধকল গেছে তাদের ওপর, যদি আবার রাত জাগেন তাহলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা আছে। আর এত রাতে ওনাদের একা রাস্তায় পাঠানো ঠিক হবে না। তাই তুলি অনিলকেও ওনাদের সাথে যেতে বলেছিল। যদিও ওনারা কেউই যেতে চাইছিলেন না, তুলি অনেক বুঝিয়ে সুঝিয়ে জোর করেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারপর কেবিনে ফিরে এসে বেডের পাশে রাখা টুলে চুপচাপ বসেছিল। অনিল যাওয়ার আগে ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়েছিল যাতে তুলি রাতে মুগ্ধর কেবিনে থাকতে পারে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তুলি নিজেও টের পায়নি। সদ্য ঘুম থেকে ওঠা তুলির ফোলা ফোলা চোখ, শুষ্ক ফোলা ঠোঁট, এলোমেলো কেশের কিছু অংশ ললাটে ছড়িয়ে ছিটিয়ে আছে, তেলতেলে মুখে এক ধরনের কোমল মাধুর্য ফুটে উঠেছে। এই সৌর্যন্দ মুগ্ধকে মাতাল করে দিচ্ছে।
ও এক দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। নীরবে কেটে যায় কয়েক মুহূর্ত। হঠাৎই নীরবতা ছিন্ন করে মুগ্ধ ঘোরলাগা কণ্ঠে আওড়ালো, তুলু, তুই এত সুন্দর কেন? এই ঘুমভাঙা চোখ, এলোমেলো চুল, মায়াবী মুখশ্রী আমাকে ঘায়েল করে দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড কঠিন হয়ে উঠেছে। অনুভূতিরা ভুল করতে চাইছে। তুলি সহসা কেঁপে উঠল। হৃদস্পন্দনের গতি তড়িৎ বেগে বেড়ে গেল। কপল জুড়ে ছেয়ে গেল তপ্ত রক্তিম আভায়। মুগ্ধ পূর্বের ন্যায় নেশালো গলায় নিচু স্বরে বলল, আজকে কি আমায় মেরে ফেলার পণ করেছিস? তুলি হচকচিয়ে গেল মুহূর্তেই বিস্ময় ভরা চাহনি নিক্ষেপ করে কম্পনরত কণ্ঠে উচ্চারণ করল, মানে? মুগ্ধ ওর কথার উত্তর না দিয়ে মৃদু হাসল। ব্যান্ডেজ করা হাতটা একটু উঁচু করে বুকের দিকে ইশারা করে ডাকল, বুকে আয়। সম্মোহনী সেই কণ্ঠস্বর উপেক্ষা করার সাধ্য তার নেই। ও আদেও উপেক্ষা করতে চাই কিনা সন্দেহ। বাধ্য মেয়ের মতো সামনে এগিয়ে গেল। তবে কিছু একটা মনে হতেই থমকে দাঁড়ালো। ওকে থামতে দেখে মুগ্ধ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে তাকায়। তুলি দৃষ্টি নামিয়ে মিনমিন করে বলল, আপনি ব্যথা পাবেন তো? মুগ্ধ মলিন হাসে, শরীরের ব্যথার চেয়ে হৃদয়ের ব্যথা যে আরো বেশি তীব্র। এই ব্যথার একমাত্র উপশম তুই, জান। কি যেন ছিল সেই কথায়, অজানা এক অনুভূতিতে তুলির ভিতর জমে গেল। মুগ্ধ অধৈর্য হয়ে তাড়া দিল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়। তুলি সামনে এগিয়ে প্রেমিক পুরুষের বক্ষে আলতো করে মাথা রাখল। মুগ্ধ প্রশান্তির শ্বাস ফেলে ব্যান্ডেজ করা হাতটা তুলির চুলের ভাঁজে রেখে বক্ষ মাঝে আগলে নিল তার প্রিয়তমাকে। প্রিয় মানুষের সান্নিধ্য পেয়ে হৃদয়ের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ব্যথারা মাথাচাড়া দিয়ে ওঠে। তুলি ফুপিয়ে কেঁদে উঠল। প্রিয়তমার কান্না মুগ্ধর হৃদয়কে তীরের ন্যায় বিদ্ধ করে ওর বুকটা ভারী হয়ে এলো। তবে ওকে থামালো না, কাঁদতে দিল। তুলির কান্না ক্রমশ বেড়েই চলেছে, যেন এত বছরের জমানো সমস্ত ব্যথা, অভিমান, অভিযোগ উজাড় করে দিচ্ছে। মুগ্ধর আর সহ্য হলো না। ওকে থামানোর জন্য অতি নরম, আদুরে গলায় বলল, তুলু, পেজাতুলা, আর কত কাঁদবি জান? কষ্ট হয়তো। তুলি তবুও নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। মুগ্ধ কিছু একটা ভাবল, তারপর বাঁকা হেসে তুলির কেশের ভাঁজে গভীরভাবে অধর ছোঁয়ালো। প্রগাঢ় সেই ছোঁয়ায় তুলি কেঁপে ওঠে। শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল স্রোত। নিমেষেই ওর কান্না থেমে গেল। মুগ্ধ তা দেখে নিঃশব্দে হাসল। নিচু স্বরে ফিসফিস করে বলল, এইটুকু আদরেই এত কাঁপাকাঁপি, তাহলে এই পুরো আমি তাকে সামলাবি কি করে জান? মাদকতা মিশ্রিত ফিসফিসানো সেই কণ্ঠে তুলি বরফের ন্যায় জমে গেল। অন্তঃস্থলে শুরু হলো তুমুল তোলপাড়। মুগ্ধর পরনের পোশাক বুকের কাছে কিছুটা অংশ মুঠো করে চেপে ধরে মুখ গুজে রইল ওর বুকে। তুলিকে এভাবে লজ্জা পেতে দেখে মুগ্ধ ঠোঁট কামড়ে হাসল। ওকে এভাবে জ্বালাতে পেরে সে বেশ মজা পাচ্ছে। কিছু সময় নিঃশব্দে অতিবাহিত হয়। আচমকা নিস্তব্ধতা ভেঙে মুগ্ধ মোহনীয় কণ্ঠে বলে উঠল, মিস ইনশিয়া আক্তার তুলি, আপনি কি মিসেস আবরার আহমেদ মুগ্ধ হতে রাজি আছেন? আচানক মুগ্ধর এমন কথা তুলির মস্তিষ্ক ধারণ করতে ব্যর্থ হলো। সে বিমূঢ়তায় বাঘারা। চকিতে মাথা তুলে বিস্মিত নয়নে তাকালো সম্মুখে থাকা পুরুষালী মুখাবয়বে। চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলো এটা স্বপ্ন নাকি সত্যি, নাকি সে ভুল শুনেছে। মুগ্ধর ঠোঁটের কোণে বিরাজ করছে চিরাচরিত সেই চমৎকার মায়াবী হাসি, যা বরাবরই তুলির কোমল হৃদয়কে কাঁপিয়ে দিতে সক্ষম। আজও তা ব্যতিক্রম হলো না। উত্তরের আশায় সে কৌতূহলী দৃষ্টিতে নির্নিমেষ চেয়ে আছে তুলির মুখশ্রী পানে। তুলি এতক্ষণে উপলব্ধি করতে পারল এটা কোনো স্বপ্ন নয়, একেবারে ঘোর বাস্তব। চোখ জোড়া অশ্রুতে টলমল করে উঠল। কাঙ্ক্ষিত কিছু এরকম অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়ায় মন আবেগী হয়ে উঠেছে। তবে কি তার বহু আকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে? কথাটা মনে হতেই শীতল বাতাস ছুঁয়ে গেল সারা শরীর জুড়ে। ঠোঁটের কোণে প্রতিমান হলো প্রস্ফুটিত হাসি। পূর্বের ন্যায় মাথা এলিয়ে দিয়ে লাজুক স্বরে ছোট্ট করে বলল, হু। উত্তর শুনে মুগ্ধর ঠোঁট জোড়া প্রসারিত হলো, ফুটে উঠল তৃপ্তির হাসি। দুজনেই নিশ্চুপ,
যেন চির আকাঙ্ক্ষিত এই সুখের মুহূর্তে একে অপরকে অনুভব করতে ব্যস্ত। হঠাৎ কিছু মনে পড়তেই তুলি তড়িঘড়ি মুখ তুলে চাইল। ওর এরকম আচরণে মুগ্ধ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কাল রাতে আমি জেগে থাকতে তো আপনার জ্ঞান ফেরেনি, তাহলে আপনার জ্ঞান ফিরেছিল কখন? আমাকে ডাকেননি কেন? মুগ্ধ হালকা হেসে বলল, ভোরের দিকে জ্ঞান ফিরেছিল, তখন তুই গভীর ঘুমে স্বপ্নের জগতে বিচরণ করতে ব্যস্ত। তাই তোকে ডাকিনি। আর তাছাড়া কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। মুগ্ধর অসমাপ্ত কথাটা শোনার জন্য তুলির মন কৌতূহলী হয়ে উঠল। ও আগ্রহ নিয়ে চেয়ে রইল। মুগ্ধ গলার স্বর অত্যন্ত কাঁধে নামিয়ে ধীর স্বরে বলল, আর তাছাড়া আমার ঘুমপড়ির এই ঘুমন্ত মায়াবী মুখশ্রীটা নির্বিঘ্নে অবলোকন করার সুযোগটা হাতছাড়া করতে ইচ্ছে হয়নি। মুগ্ধর লৌহ স্বরে তুলি শিউরে উঠল, লজ্জায় মিয়ে গেল। পরক্ষণেই কিছু একটা ভেবে দুষ্টু হাসল। ভ্রু উঁচিয়ে উপহাস করে বলল, আমার ঘুমের সুযোগ নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন? ইটস নট ফেয়ার মুগ্ধ সাহেব। মুগ্ধ অমায়িক হাসল। তারপর তুলির চোখে চোখ রেখে চাপা স্বরে গিয়ে উঠল, তোকে একার দেখায় লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তুলি খানিকটা লজ্জা পেল, মুখ লুকালো প্রণয় পুরুষের বুকে। মুগ্ধ শব্দহীন হেসে জড়িয়ে নিল ওকে। শত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার প্রহর অতিক্রম করে শেষমেশ তারা একে অপরকে ফিরে পেল। দুজনের মুখেই ফুটে উঠল প্রাপ্তির হাসি। কেবিনের দরজার ছোট্ট গ্লাসের মধ্য দিয়ে এই দৃশ্য দেখে একজোড়া চোখ ভিজে উঠল। এটা দুঃখের অশ্রু নয়, সুখের অশ্রু। সে বীর বীর করে বলল, সব ভুল বোঝাবুঝি, মান অভিমানের সুন্দর একটা সমাপ্তি হলো। অবশেষে সম্পূর্ণ হলো দুটি হৃদয়ের পুনর্মিলন। সমাপ্ত।